পাশের হার বাড়লেও কমেছে জিপিএ-5। দেশ সেরা যশোর বোর্ড, পিছিয়ে সিলেট। ছেলেরা কেন পিছিয়ে কারণ জানতে বোর্ড প্রধানদের নির্দেশ প্রধানমন্ত্রী। টিকে থাকার উপযোগী শিক্ষা ব্যবস্থা চালুরও আশ্বাস। জলবায়ু ঝুঁকি মোকাবেলায় ঢাকার কার্বন নিঃসরণ ৭০% কমিয়ে আনার পরিকল্পনা, পরিবেশ বান্ধব উন্নয়নের ঘোষণা। এবার রাফায় ভয়াবহ অভিযানের ইঙ্গিত ইসরায়েলের, প্রাণ বাঁচাতে এলাকা ছাড়ছেন ফিলিস্তিনিরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭টার সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এসএসসিতে এবার গড় পাশের হার ৮৩.০৪%। হার বাড়লেও কমেছে জিপিএ-5 প্রাপ্তি। পাশের হারে এগিয়ে যশোর বোর্ড ৯২.৩২, আর সবচেয়ে কম পাশ করেছে সিলেটে ৭৩.৩৫%। আরও জানাচ্ছেন মানিক শিকদার। জীবনে প্রথম পাবলিক পরীক্ষা, আবেগ উৎকণ্ঠায় অপেক্ষার পর ফল প্রকাশ। আশানুরূপ ফল পেয়ে শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস। ১০ বছরের সাধনার পর সাফল্যের সাথে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি সহপাঠী বন্ধুদের সাফল্যে আবেগ আপ্লুত শিক্ষার্থীরা। সারা বছর পড়াশোনা করার পর সুন্দর রেজাল্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। একটা এক্সাম দিয়ে গেলাম, এই যে এক্সপেরিয়েন্সটা গেইন হলো, আশা করি এটা সামনে হেল্প করবে আরো। কষ্ট করেছি, অনেক কষ্টের ফল পেয়েছি, আর অনেক বেশি ভালো লাগছে। সাফল্যের জন্য বাবা মা, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা ঝরল সাফল্য পাওয়া শিক্ষার্থীদের কণ্ঠে। সবচেয়ে বড় অবদান রাখছে আমার মা। সত্যি কথা বলতে 2 বছর অনেক কষ্ট করছে। আর আজকে মাদার্স ডে, তো মাকে এত বড় একটা গিফট দিতে পেরে আমি সিরিয়াসলি অনেক হ্যাপি। সন্তানদের সাফল্যে খুশি অভিভাবকরাও। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো দিয়েছে, রেজাল্টও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। 10 বছর কষ্ট করার পর তারপর আমার মেয়ে যখন হাসবে, এর চাইতে বেশি কিছু আর চাই না। আমার বাচ্চাটা যেন ভালো রেজাল্টের পাশাপাশি একটা ভালো মানুষ হতে পারে। আমার সন্তান না, সবাই তো আমার ছেলের সাথে ফ্রেন্ড যারা সবাই ভালো রেজাল্ট করছে। স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে পাঠ্যসূচির ঘন ঘন পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। আমার ছেলে তো বলবো যে আগের কারিকুলামে লাস্ট ব্যাচ, বারবার চেঞ্জ হওয়াতে ওরা একটু কনফিউশনে পড়ে যায়। ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে এবছর ২০,২৪,১৯২ পরীক্ষার্থীর মধ্যে ১,৮২,১২৯ জন জিপিএ-5 পেয়েছে। মোট পাশ করেছে ১৬,৭২,১৫৩ শিক্ষার্থী। পাশের হার ৮৩.০৪%। পাশের হার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষকদের। রেজাল্টে আমরা সন্তুষ্ট। এই যে কয়েকজন ছাত্র পরীক্ষার সময় অসুস্থ ছিল, আর ১-২ জন বোধহয় বিদেশে চলে গিয়েছে, আর ২-১ জন ছাত্র ওই যথা টাইম পৌঁছতে পারে না। এই না হলে মোটামুটি 100%ই পাস হয়ে যেত। ২১৯৫ জনের মধ্যে ১৫২৮ জন জিপিএ-5 পেয়েছে, আর জিপিএ প্রাপ্তির হার ৭০.৭১%। না, আমরা কেন সন্তুষ্ট হব? আমি তো প্রথমেই বলেছি আমাদের রেজাল্ট মনোমত হয়নি। জীবনে প্রথম ধাপ পেরিয়ে আগামীর স্বপ্নে বিভোর শিক্ষার্থীরা। দিস ইজ জাস্ট দ্য বিগিনিং, আরো সামনে অনেক কিছু ওয়েট করতেছে আমার জন্য। বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন। শিক্ষার্থীদের উল্লাসই বলে দেয় যে এবারের তারা যে ফল পেয়েছে তারা তার খুশি। আর অভিভাবক এবং শিক্ষকরা বলছেন শিক্ষার মান এভাবে ধরে রাখতে পারলে তারা যে স্বপ্নের কথা বলছিল সেই স্বপ্ন নিশ্চয়ই পূরণ হবে। শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। এসএসসি ও সমমান পরীক্ষায় ছেলেদের উপস্থিতি কম হওয়ার কারণ জানতে শিক্ষা বোর্ড প্রধানদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে পরীক্ষার ফল হস্তান্তর অনুষ্ঠানে কথা বলেন তিনি। বিশ্ব পরিমণ্ডলে টিকে থাকার উপযোগী শিক্ষা ব্যবস্থা চালুরও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমনের রিপোর্ট। গণভবনে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী। আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ২০২৪ এর ফলাফল ঘোষণা করছি। সাক্ষরতার হার ও শিক্ষার মানোন্নয়নে সরকারের ভূমিকা তুলে ধরে ছেলে শিক্ষার্থীদের কমতিতে উদ্বেগ প্রকাশ করেন সরকার প্রধান। কেন আমাদের ছাত্ররা পিছিয়ে আছে বা
কেন কি হিসেবে কম, এটা বোধহয় আমাদের একটু দেখতে হবে। আমরা বিবিএসকেও আমরা বলতে পারি, যখন তারা মানে আমাদের গণনা করে তখন দেখা দরকার যে ঘটনাটা কি, কারণটা কি, কি কারণে ছেলেরা কমবে। কমার তো কথা না, সমান সমান হোক, সেটাই তো চাই। মেয়েরা হলে একটু খুশি হই, এতে কোনো সন্দেহ নাই। বিএনপি জামায়াত জোট সরকারের সময় শিক্ষা ব্যবস্থায় ধস নেমেছিল বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ৭৫ পরে যা সরকার এসেছিল সেখানে কিন্তু ঠিক শিক্ষা সেই পরিবেশটা ছিল না। বিশ্ববিদ্যালয়গুলিতে অস্ত্রের ঝনঝনানি, ছাত্রদের হাতে অস্ত্র, মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র, অর্থ তুলে দিয়ে তাদেরকে বিপথে নিয়ে যাওয়া, তাদেরকে মানে ক্যাডার হিসেবে ব্যবহার করা, তাদেরকে তাদের হাতে তুলে দিয়ে একটা রাজনৈতিক ভিত্তি তৈরি করার প্রচেষ্টা নেওয়া, সেশন জট প্রতিনিয়ত ছিল এবং সাক্ষরতার হারও কিন্তু আর বাড়তে পারেনি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থায় গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। ৮-এর নির্বাচনী ইস্তাহারে ছিল ডিজিটাল বাংলাদেশ, আমরা সেটা করে ফেলেছি। এখন ৪১ সালের আমাদের যে প্রেক্ষিত পরিকল্পনা এবং সুনির্দিষ্ট লক্ষ্য যে আমরা স্মার্ট বাংলাদেশ করবো। স্মার্ট বাংলাদেশ করতে হলে আমাদের ছেলেমেয়েদেরকে শিক্ষা দিতে হবে। আজকে ছেলেমেয়েরাই তো সামনে সেই স্মার্ট সিটিজেন হবে এবং তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমি আশা করি শিক্ষার্থীরা উচ্চশিক্ষা শিক্ষিত হয়ে দেশের কল্যাণ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে, আর স্মার্ট বাংলাদেশের সৈনিক হিসেবে তারা গড়ে উঠবে, সেটাই আমি চাই। ডিজিটাল যুগের প্রজন্ম অনেক মেধাবী বলেও মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা। এটা তো ডিজিটাল যুগের ছেলে মেয়ে, এমনি তাদের মেধা অনেক বেশি। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। ফল প্রকাশের পর দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল উৎসবমুখর। কাঙ্ক্ষিত ফলাফলের দারুণ খুশি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। এসএসসির ফলাফলে এবার নরসিংদীর নাসিমা কাদির মোল্লা স্কুল হয়েছে দেশ সেরা। প্রতিনিধিদের তথ্য, ছবিতে মাসুম আলিসার রিপোর্ট। এ যেন খুশির বন্যা। বাদ্যবাজনা বাজিয়ে শিক্ষার্থীদের আনন্দ ভাগাভাগি, খুশি অভিভাবক ও শিক্ষকরাও। এবছর যশোর শিক্ষা বোর্ডে জিপিএ-5 পেয়েছে ২০,৭৬১ জন। গত বছরের চেয়ে পাশের হার ও জিপিএ-5 দুটোই বেড়েছে। যশোর শিক্ষা বোর্ডের সবচেয়ে ভালো ফল সাতক্ষীরায়, পাশের হার ৯৬.১২%। খুলনা দ্বিতীয় ও যশোর তৃতীয়। অকৃতকার্য কোনো প্রতিষ্ঠান নেই এই ৩ জেলায়। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৮৫%। জিপিএ-5 পেয়েছে ১৩,১৭৮ জন। বরিশাল বিভাগে এবার পরীক্ষায় অংশ নেয় ৮৭,৭৩৪ জন। পাশ করেছে ৭৮,১৯৭ জন। এবছর পাশের হারের সাথে কমেছে জিপিএ-5 এর সংখ্যা। শতভাগ পাস সহ ৯৯.৬৬% জিপিএ-5 পেয়ে দেশ সেরা ফলাফল অর্জন করেছে নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানকে পেছনে ফেলে এ সাফল্যে খুশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। কুমিল্লা বোর্ডে জিপিএ-5 পেয়েছে ১২,১০০ শিক্ষার্থী। ফলাফলে এগিয়ে মেয়েরা। ১৬২টি প্রতিষ্ঠানের মধ্যে সব প্রতিষ্ঠানেই শতভাগ পাশ করেছে। রাজশাহী শিক্ষা বোর্ডে বেড়েছে পাশের হার ও জিপিএ-5। বরাবরের মতো এবারও ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। এবার বেড়েছে শতভাগ পাশ ও শূন্য ফলাফল প্রাপ্ত স্কুলের সংখ্যা। এবার ২টি স্কুল থেকে কেউ পাশ করেনি। সিলেটে জিপিএ-5 পেয়েছে ৭,৯২০ জন। এবছর সিলেট বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১,০৯,০৭৩ শিক্ষার্থী। পাশ করেছে ৮০,০০০। দিনাজপুর বোর্ডে গত বছরের তুলনায় এবার পাশের হার প্রায় ২% বেড়েছে। পাশের হার এবং জিপিএ-5 প্রাপ্তিতে এবারও ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। একজনও পাশ করেনি এমন স্কুলের সংখ্যা এবার ৪টি। চট্টগ্রাম বোর্ডে এবার পাশের হার বেড়েছে, তবে কমেছে জিপিএ-5। এবার ১,৪৫,৪৯০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১,২০,০৮৭ জন। পাশের হার ৮২.৮০। ফেনীতে কমেছে পাশের হার ও জিপিএ-5। ৪টি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশ করেছে। দাখিল পরীক্ষায় পাশ করেছে ৩,৯৭৪ জন। জিপিএ-5 পেয়েছে ১৪০ জন। অপরদিকে ভোকেশনাল পরীক্ষায় পাশ করেছে ৯৭৩ জন। জিপিএ-5 পেয়েছে ২৮ জন। সব মিলে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে দেশ জুড়েই শিক্ষার্থীরা ছিল আনন্দমুখর। মাসুম আলিসা, ২১ টেলিভিশন।
দেশে দুর্ভিক্ষ সৃষ্টির জন্য অভ্যন্তরীণ ও বিদেশি ষড়যন্ত্র চলছে বলে জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, সরকারের উপর যে চাপের কথা বিএনপি নেতারা বলছে তা সত্য নয়। তার দাবি, বিএনপির কাজই হলো অসত্যকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করা। তারা সংবিধান, আইন ও ইতিহাসকে বিকৃত করে নিজেদের অপকর্মগুলো অপরের উপর চাপিয়ে দিতে চায় বলে অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন বলেই তারা মনে করছে নতুন করে কোনো দেশ বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দেবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্বাচনের আগেই বলেছেন যে নির্বাচনের পর দুর্ভিক্ষ সৃষ্টির পায়ে তারা চলছে এবং নেতাকর্মীদের তিনি এ ব্যাপারে সতর্ক করে দিন। কাজেই আপনারাও জানেন যে কথাটা সত্য নয়। শেখ হাসিনা কিন্তু বলেননি নির্বাচন হইলেই সংকট কেটে যাবে। তিনি বলেছেন দুর্ভিক্ষ সৃষ্টি হতে পারে এবং সেই চেষ্টা অনেকেই করছে আন্তর্জাতিকভাবে এবং দেশের অভ্যন্তরে। জাতীয় নির্বাচনের পর আওয়ামী লীগ ও সরকার গভীর সংকটের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সরকার মনে করেছে নির্বাচনের পর সংকট উতরে গেছে, কিন্তু সংকট উতরে যায়নি, বরং আরও বেড়েছে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফরে কোনো আগ্রহ না থাকলেও জনগণের শক্তিতে বিএনপি আস্থাশীল ও বিশ্বাসী বলে মনে করেন বিএনপির মহাসচিব। উনাদের একটা ফলস ধারণা তৈরি হচ্ছে যে দে হ্যাভ ওভারকাম দ্য ক্রাইসিস, সংকট থেকে তারা উপরে উঠে গেছেন, সংকট আরও গভীর করেছেন। এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরও গভীর হয়েছে, সরকারের সংকট আরও গভীর হয়েছে এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন এবং সে নিরসন চেষ্টা না করেন তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় 2050 সালের মধ্যে ঢাকার কার্বন নিঃসরণ 70% কমিয়ে আনতে চায় 2 সিটি কর্পোরেশন। এজন্য উন্নয়ন কাজ পরিবেশ বান্ধব ও টেকসই করার ঘোষণা দিয়েছে মেয়ররা। তারা বলছেন, কর্মপরিকল্পনা বাস্তবায়নে সিটি কর্পোরেশনের নিজস্ব বাজেটও রাখবে। শিউলি শবনমের প্রতিবেদন। উন্নত দেশগুলোর উচ্চমাত্রায় গ্রিনহাউস গ্যাস নিঃসরণের প্রভাবে কম কার্বন নিঃসরণ করেও সবচেয়ে বেশি ক্ষতির মুখে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো। ঝুঁকিতে পরিবেশ, স্বাস্থ্য, কৃষিখাত সহ দেশের অর্থনীতি। প্রতিনিয়ত নদী ভাঙন ও গৃহহীন বিপুল জনগোষ্ঠী ঢাকামুখী হওয়ায় চরম ঝুঁকিতে রাজধানী ঢাকা। এ অবস্থায় ঢাকার কার্বন নিঃসরণ কমাতে উত্তর ও দক্ষিণ সিটির অভিন্ন কর্মপরিকল্পনা, যেখানে 2030 সালের মধ্যে 14.9%, 2040 সালে 33.8 এবং 2050 সালের মধ্যে 70.6% গ্রিনহাউস গ্যাস কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কার্বন নিঃসরণ শূন্য করে ঢাকা গড়ে তুলতে সিটি কর্পোরেশন কাজ করছে বলে জানান 2 সিটির মেয়র। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, বুড়িগঙ্গার 2 তীর সহ ব্যাপক হারে গাছ লাগানোর পরিকল্পনা তুলে ধরেন তারা। 2050 সালের মধ্যে নেট জিরো এমিশনে যাওয়া যায়, তার জন্য যে চিহ্নিত করা হয়েছে কার্যকলাপগুলো, সেই সম্পূর্ণ কার্যকলাপ পূর্ণ বাস্তবায়নের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ করে যাবে। যারা জলবায়ু পরিবর্তনের জন্য দেশগুলো দায়ী, তাদেরকে এই ক্লাইমেট ফান্ড অবশ্যই দিতে হবে। এখন সময় আসছে আমরা দেখতে চাই বিশ্বের দেশগুলো কত টাকা দিয়েছে আমাদেরকে। ঢাকার পাশাপাশি দেশ জুড়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করার কথা জানান পরিবেশ মন্ত্রী। বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনায় অগ্রাধিকার পাবে টেকসই পরিবেশ বান্ধব সবুজ প্রযুক্তি। ঢাকার আমরা একটা স্যাটেলাইট ইমেজ তৈরি করছি, উপর থেকে আমরা একটা ইমেজ তৈরি করি কোন জায়গায় গাছ লাগানো যায়। এটা আমাদের দক্ষিণের সম্মানিত মেয়র বললেন, আসলে ঢাকাকে যদি আমাদেরকে বাসযোগ্য রাখতে হয় বা করতে হয়, এখানে ন্যূনতম একটা সবুজ এলাকা আমাকে রাখতে হবে।
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় সরকার এরই মধ্যে 25টি মন্ত্রণালয়ের অধীনে 37,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলেও জানান মন্ত্রী। এই মন্ত্রণালয় থেকে আমরা কিন্তু সমন্বয়টাই করছি। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে সংবাদ বিরতির পর যা থাকবে। এপ্রিলে সড়কে প্রাণ গেছে 679 জনের, চালকদের মাঝে অসুস্থ প্রতিযোগিতাকে দুষছে রোড সেফটি ফাউন্ডেশন। বৈরী আবহাওয়ায় হুমকির মুখে লিচুর ফলন, লোকসানের আশঙ্কায় কৃষক। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। এপ্রিল মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় অন্তত 679 জন প্রাণ হারিয়েছেন, আহত হন আরও 934 জন। এসব দুর্ঘটনায় কমপক্ষে 2,119 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। রোড সেফটি ফাউন্ডেশন আরও বলছে, চালকদের মাঝে অসুস্থ প্রতিযোগিতা এবং অপরিকল্পিত সড়কের কারণেই দুর্ঘটনা বাড়ছে। নিয়ম মানলে 70% দুর্ঘটনা কমবে বলছে সংস্থাটি। তৌহিদুর রহমানের রিপোর্ট। জাতীয় দৈনিক, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন নিউজ পোর্টাল সহ বিভিন্ন সংবাদ মাধ্যম এবং নিজস্ব তথ্য উপাত্তের ভিত্তিতে এপ্রিল মাসে দেশজুড়ে সড়ক দুর্ঘটনার প্রতিবেদনটি তৈরি করে রোড সেফটি ফাউন্ডেশন। এতে দেখা যায় গেল মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে 672টি, যেখানে প্রায় 700 মানুষ মারা যান, আহতের সংখ্যা প্রায় 1000। যদিও প্রকৃত তথ্য পেলে আহত নিহতের সংখ্যা বাড়তে পারে বলছে বেসরকারি সংস্থাটি। রোড সেফটি ফাউন্ডেশন বলছে, নিহতদের মধ্যে মোটরসাইকেল আরোহী 259, বাস যাত্রী 34, প্রাইভেট কার, মাইক্রোবাস, পাজেরো জিপ আরোহী 45 এবং পথচারী 113 জন, 3 হুইলার যাত্রী 131, ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যানের আরোহী 65 এবং বাইসাইকেল এবং পেডেল চালিত রিকশা আরোহী 10 জন। অটোরিকশাটা মহাসড়কে চলাচল করছে, এটাকে বন্ধ করার মতো পরিবেশ তৈরি হয় না, কারণ মহাসড়কের ডিজাইনগত সমস্যা আছে। কারণ গ্রামীণ সড়ক, জেলা পরিষদের সড়ক এবং উপজেলা ভিত্তিক যে সড়কগুলো আছে, সেই সড়কগুলো আমরা আস্তে করে মহাসড়কে তুলে দিচ্ছি, যার ফলে এবং কিছুতে যাওয়ার পর আবার মহাসড়ক থেকে আবার সেই সড়ক নেমে যাচ্ছে। কিন্তু এই কারণে মহাসড়ককে বাদ রেখে নসিমন পরিবহন বা 3 হুইলারের পক্ষে আসলে তার স্বল্প দূরত্বের গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না, বাধ্য হয়ে তারা মহাসড়ক ব্যবহার করছে। দুর্ঘটনাগুলোর মধ্যে 235টি জাতীয় মহাসড়কে, 266টি আঞ্চলিক সড়কে এবং 87টি গ্রামীণ সড়কে ঘটেছে। শহরের সড়কে দুর্ঘটনা 79টি। দুর্ঘটনা কমাতে আইন মেনে চলার আহ্বান রোড সেফটি ফাউন্ডেশনের। নজরদারি বাড়াতে হবে, প্রযুক্তি ব্যবহার করতে হবে। আর আরেকটা বিষয়, সেটা হলো যে গণপরিবহন যে ট্রিপ ভিত্তিক চলে, সেই ট্রিপের কারণে গতিটা তারা অতিরিক্ত গতিতে যানবাহন চালায়, কারণ তাদের কর্মঘণ্টা নির্দিষ্ট করা নাই, তাদের বেতন নাই, তাদের নিয়োগপত্র নাই, তারা মানসিকভাবে অস্থির থাকে। এপ্রিল মাসে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি 132টি দুর্ঘটনা ঘটেছে এবং ঢাকা বিভাগে সবচেয়ে বেশি 176 জন নিহত হয়েছেন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বৈরী আবহাওয়ায় হুমকির মুখে লিচুর ফলন। শুরুতে গাছ ভর্তি মুকুল দেখা গেলেও প্রচণ্ড তাপ প্রবাহে ঝরে পড়েছে অনেক দানা। কৃষি বিভাগ নানা পরামর্শ দিলেও কোনো কোনো জাতের লিচু অর্ধেকেরও বেশি ঝরে যাওয়ায় হতাশ কৃষক। দিনাজপুর প্রতিনিধি চিত্ত ঘোষের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। লিচুর জন্য বিখ্যাত দিনাজপুরে শুরুতে গাছ ভর্তি মুকুল এলেও দানা আসার পর শুরু হয় প্রচণ্ড তাপপ্রবাহ। এতে লিচুর দানা বিবর্ণ হয়ে শুকিয়ে ঝরে পড়ে। তবে আগে মুকুল আসায় কোনো মতে টিকে আছে বোম্বাই জাতের লিচু। বেদেনা, মাদ্রাজি, চায়না 3 ও কাঁঠালি জাতের লিচুর দানা অর্ধেকই ঝরে গেছে। সেচ দিয়েও লিচু রক্ষা করতে না পেরে হতাশ চাষিরা। কোনো বলতে একদম খালি লিচু নাই, ওইগুলা লিচু একমাত্র বোম্বাই ছাড়া। আর যে ওয়েদার যাচ্ছে, ওয়েদারের উপর ভিত্তি করে তারপর আমরা পানি যাচ্ছি, সেচ দিয়েছি এবং বীজ দিয়েছি। রোদের তাপে জ্বলে গেল। এখনো যেটা লিচু আছে, যথেষ্ট লিচু আছে, হ্যাঁ, কিন্তু তাপমাত্রা বেশি। মান্দারাজি এলা ঝড় করছে, দেখায় বোম্বাই শুধু এনা আছে গাছের মধ্যে, এখন বলা যাবে না কি হবে নাই হবে। আমার পানি যা হয় আমার পড়ে গেল, যার নিচে হয়েছিল কুয়া চলে না। বৈরী আবহাওয়ায় আশানুরূপ ফলন নিয়ে শঙ্কায় কৃষি বিভাগও। ফল ঝরে যাচ্ছে, বনের গোটা শুকিয়ে যাচ্ছে। তো যে অবস্থা দাঁড়িয়েছে তাতে সম্ভবত এবছর আমরা আশানুরূপ ফলন পাবো না এবং সেই ফলনটা প্রায় 50% কমে। গতবারও ফলন ভালো হলেও
পাকার সময় তীব্র তাপপ্রবাহে ফেটে যায় অনেক লিচু, ক্ষতিগ্রস্ত হন চাষিরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। সুন্দরবনে আগুন লাগার কারণ খুঁজতে আরও 7 দিনের সময় নিয়েছে তদন্ত কমিটি। পূর্ব সুন্দরবনের ডিএফও কাজী করিমের কাছ থেকে তদন্ত কমিটি এই সময় নেয়। এর আগে পূর্ব সুন্দরবনের আমরবুনিয়া এলাকায় গত 4 মে আগুন লাগলে তার কারণ বের করতে চাঁদপাই রেঞ্জের এসিএফ রানা দেবকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে 7 কার্যদিবসের সময় বেঁধে দেওয়া হয়, কিন্তু বেঁধে দেওয়ার সময়ের মধ্যে কমিটি প্রতিবেদন জমা দিতে পারছে না, তাই আরও 7 দিনের সময় চাওয়া হয়। মাতৃস্নেহের এক অনন্য দৃষ্টান্ত 200 শিশুর মা হাজেরা খাতুন। একসময় নিজে যৌনকর্মী ছিলেন। সেখান থেকে বেরিয়ে নিজের জমানো টাকায় রাজধানীর আদাবরে গড়ে তোলেন যৌনপল্লী ও ছিন্নমূল শিশুদের জন্য নিরাপদ আশ্রয়স্থল। জন্ম না দিয়েও মায়ের মমতা আর যত্নে লালন পালন করে শিশুদের পড়াচ্ছেন বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে। আন্তর্জাতিক মা দিবসে হাজেরা খাতুনের মা হয়ে ওঠার গল্প জানাচ্ছেন শাকের আরজু। পঞ্চাশোর্ধ্ব হাজেরা খাতুন, তাকে ঘিরে রয়েছে জিহাদ রনি সহ তার আরও অনেক সন্তানেরা। এই শিশুরা তাকে ছাড়া কিছুই বোঝে না। তিনি তাদের কখনো খাইয়ে দিচ্ছেন, কখনো বা গল্প করছেন। জন্ম না দিয়েও এমন 200 সন্তানের মা আজ হাজেরা খাতুন। অনেক চিঠি মিঠি লেখে, মা আমি তোমাকে অনেক ভালোবাসি, মা তুমি যখন বকো তখন আমার খুব ভালো লাগে। হাজেরা জানান, বাবা দ্বিতীয় বিয়ে করলে তাকে বাড়ি ছাড়তে হয়। কয়েক দফা হাত বদল হয়ে হাজেরা যৌনপল্লীর বাসিন্দা হন। সেখানে বাস্তবতার এক কঠিন চিত্র দেখেন জন্ম নেওয়া শিশুরাও একসময় যৌনকর্মী হিসেবে কাজ করছে। বিষয়টি তাকে খুব ভাবায়, মেনে নিতে পারেননি তিনি। সময় যৌনকর্মী ছিলাম, তখন আমি দেখছিলাম জাপা যে রাস্তায় যারা ভিক্ষা করে বা টোকায় তাদেরও স্কুলে যাওয়ার আসে, স্কুলে যেতে পারে না। কিন্তু একজন যৌনকর্মীর বাচ্চারা স্কুলে যাচ্ছে না, পারছে না, সমাজ নিচ্ছে না। আমার নিজের বাস্তব অভিজ্ঞতার সাথে আমি দেখলাম যে লেখাপড়া যদি একটু জানতো যৌনকর্মীরা, তাহলে কিন্তু অনেক ভালো কিছু করতে পারত। একটু একটু করে জমানো 6 লাখ টাকা দিয়ে 2010 সালে গড়ে তোলেন শিশুদের জন্য আমরা নামের একটি সংগঠন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একজন পড়ে, আরেকজন হচ্ছে যে এক মহিলা কলেজে পড়ে, অনার্স 2nd ইয়ারে পড়তেছে, আর 3 জন কলেজে পড়তেছে, বিভিন্ন কলেজে। এরপর প্রায় 200 শিশুকে পরম মমতা আর ভালোবাসা দিয়ে বড় করতে থাকেন। আজ এদের অনেকেই পড়াশোনা করে প্রতিষ্ঠিত। এখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিছি। আমার তো গল্পের বই খুবই ভালো লাগে আর আর্ট করতে খুব ভালো লাগে। খাবার খেয়ে পরে টিভি দেখি, না হলে আম্মুর সাথে বসে থাকি, খেলি। আমি বড় হয়ে আর্মি হতে চাই। হাজেরা খাতুন জানান, এই পথ চলা মসৃণ নয়। ঘর ভাড়া সহ অর্থ সংকটে পড়তে হয় প্রায়ই। ভালো ভালো স্কুলগুলোতে আমি যেমন কিশোরে পাইছি, বাসা ফসলে পারিনি। তারা আমাদেরকে বাসা ফসলের মতো স্কুলটা আমাদের বাচ্চাদেরকে গ্রহণ করে না। স্বপ্ন তার একটি বৃদ্ধাশ্রম ও শিশুদের জন্য স্থায়ী নিবাস গড়ে তোলার। তিনি চান না তার মতো আর কোনো শিশুর জীবন অন্ধকার ঘরে কাটুক। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকবে। কুমিল্লার 14 গ্রামে যুবলীগ নেতা জামাল উদ্দিন হত্যা মামলার রায়, 9 আসামির মৃত্যুদণ্ড। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। কুমিল্লার 14 গ্রামে যুবলীগ নেতা জামাল উদ্দিনকে হত্যার দায়ে 9 জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। 9 জনের দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ। দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এই রায় ঘোষণা করেন। তবে মামলা থেকে 5 জনকে অব্যাহতি দেয়া হয়। মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন 14 গ্রাম আলকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন সহ তার 8 জন সহযোগী। 2016 সালের 8ই জানুয়ারি চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে যুবলীগের সভাপতি জামাল উদ্দিনকে গুলি করে হত্যা করেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন। এই ঘটনায় নিহতের বড় বোন 23 জনকে আসামি করে মামলা করেন। রায় ঘোষণার সময় 1 জন যাবজ্জীবনপ্রাপ্ত ও 2 জন খালাসপ্রাপ্ত আসামি উপস্থিত ছিলেন, বাকিরা সব পলাতক রয়েছেন।
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর জনগণের ভালোবাসায় সিক্ত হলেন তৃতীয় লিঙ্গের বর্ষা খাতুন। শীত গ্রীষ্মে যে কোনো বিপদে বর্ষাকে পাশে পাওয়ায় জনগণ মানুষটির আহ্বানে সাড়া দিয়ে পাশে দাঁড়িয়েছে। সবার ভালোবাসার ঋণ পরিশোধের পাশাপাশি তৃতীয় লিঙ্গের মানুষদের ভাগ্য উন্নয়নে কাজ করার প্রত্যয় বর্ষা খাতুনের। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর থেকে ফুল, মালা, মিষ্টি নিয়ে সব শ্রেণীর মানুষ ছুটে আসেন বর্ষার বাড়িতে। মালা পরানো, কুশল বিনিময় শেষে করানো হয় মিষ্টিমুখ। ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর থেকেই বর্ষার বাড়িতে এমন উৎসব। বুধবারের নির্বাচনে সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে প্রজাপতি প্রতীকে জোর প্রচার চালান বর্ষা। এর আগেও নানা সময়ে মানুষের পাশে থাকায় বেশ আলোচনায় ছিলেন বর্ষা। বিগত দিনে যেমন মানুষের উপকার করেছেন, নির্বাচিত হওয়ার পর আগামী দিনেও যেন তাদের পাশে থাকেন, এমনটাই আশা উপজেলাবাসীর। মানুষ মনে করেন যে তার নিজের ভালোবাসার থেকে ওর ভোটগুলো দিয়েছে। আমার মেয়ে সবার যেন পাশে থাকে, জনগণের সেবা করতে পারে। সে পাশ করেছে, জনগণের কাজ করুক, দোয়া করি। আমাদের তো উপকার করবেই, তার সাথে দেশের জনগণের উপকারটা উনি বেশি করবে। বর্ষাটা ভালো লোক, হিজড়ি মানুষ, মানুষের উপকার করে আগের থেকেই। বর্ষাকেও ভালো মেয়ে, আমরা সবাই ভালোবাসি, আমরা ভোট দিয়েছি। ভোটের মাধ্যমে মানুষ ভালোবাসা প্রকাশ করেছেন, তাই আগামী 5 বছর সেবা দিয়ে এই ভালোবাসার ঋণ পরিশোধ করতে চান বর্ষা। আগে যেহেতু আমি কোনো পদে ছিলাম না, তা আমার দায়িত্ব একটু কম ছিল। এখন একটা পদে এসেছি, এই পদে যে দায়িত্ব আছে, আল্লাহ মালিকের দয়ায় আমি যথাসম্ভব চেষ্টা করব সে দায়িত্ব পালন করার, সঠিক এবং সুন্দরভাবে পালন করার। প্রজাপতি মার্কা প্রতীকে বর্ষা পেয়েছেন 54,258 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাঁসমার্কা প্রতীকের প্রার্থী আরতি দত্ত পেয়েছেন 23,552 ভোট। রত্না সামান, 21 টেলিভিশন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে টাইগারদের টপ অর্ডার ব্যাটিং ভাবাচ্ছে ম্যানেজমেন্টকে। শেষ ম্যাচে হারের পর অধিনায়ক নাজমুল শান্ত জানালেন, বিশ্বকাপের আগে টপ অর্ডার ব্যাটিংটা আরেকটু ঝালিয়ে নিতে পারলে ভালো হতো। এই বছর আমরা যখন এই 5টা ম্যাচ খেলাম, 3টা ম্যাচ চিটাগাংয়ে খেলেছিলাম, নতুন বলে ব্যাটিং করা সব থেকে চ্যালেঞ্জ ছিল। এটা হয়তো অনেকে বাইরে থেকে দেখলে মনে করবে যে চিটাগাংয়ের উইকেটে তো রান হয় অনেক, বাট এইবার আমরা যে 3টা ম্যাচ খেলেছি, নতুন বলে অনেক ডিফিকাল্ট ছিল ব্যাটিং করাটা। তার মধ্যে আমাদের সম্ভবত 2টা ম্যাচ বৃষ্টির কারণে অন অ্যান্ড অফ ব্যাটিং করা লাগছে, সো মোমেন্টামটাও কিন্তু ওইভাবে পাই নাই। এগুলো সব মনে হতে পারে এক্সকিউজ, বাট আমরা যেভাবে উইকেটটা অ্যাক্সেস করেছি বা ব্যাটসম্যানদের পুরো ফ্রিডম ছিল, ব্যাটসম্যানরা উইকেটটা রিড করে ওইভাবে ব্যাটিং করার চেষ্টা করেছে। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এসএসসিতে পাশের হার বাড়লেও কমেছে জিপিএ 5, দেশ সেরা যশোর, বোর্ড পিছিয়ে সিলেট। ছেলেরা কেন পিছিয়ে, কারণ জানতে বোর্ড প্রধানদের নির্দেশ প্রধানমন্ত্রী। টিকে থাকার উপযোগী শিক্ষা ব্যবস্থা চালুরও আশ্বাস। জলবায়ু ঝুঁকি মোকাবেলায় ঢাকার কার্বন নিঃসরণ 70% কমিয়ে আনার পরিকল্পনা, পরিবেশ বান্ধব উন্নয়নের ঘোষণা। এবার রাফায় ভয়াবহ অভিযানের ইঙ্গিত ইসরায়েলের, প্রাণ বাঁচাতে এলাকা ছাড়ছেন ফিলিস্তিনিরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। যারা ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইন। পরে সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ।